যারা বেসিক ক্লিয়ার করতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা এখানে টাইপস অফ ভার্ব একদম ইজি ওয়েতে শিখবো এবং এই ভিডিও দেখার পর আপনার বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে। সো প্রথমত আমরা দেখব এই যে ভার্ব, এই ভার্বটাকে মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবং এখানে একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভার্ব, এই ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। তার মানে আপনি যদি একটা সেন্টেন্স মেক করতে চান তাহলে আপনাকে কি লাগবে বলেন তো? একটা ভার্ব অবশ্যই লাগবে এবং সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই সেন্টেন্স গঠন হয় না। এখন আপনাকে জানতে হবে যে ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। সো ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়, বাট নন ফাইনাইট ভার্ব পরিবর্তন হয় না। কেন হয় না একটু বুঝেন, দেখেন। এই যে নন ফাইনাইট ভার্ব, একে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল। খুবই সহজ। এই তিনটা সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন না? আপনি নিজে থেকে বলেন তো। অবশ্যই জানতেন। ওই সেম জিনিস আমি কিন্তু বলতেছি যে এই যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিনটা, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল। ইনফিনিটিভ মানে কি বলেন তো? আপনি কিন্তু এটা জানেন, সেটা হচ্ছে এই যে টু প্লাস বেস ফর্ম। এখন আপনারাই বলেন, এই যে টু প্লাস বেস ফর্ম মানে ইনফিনিটিভ, এটা কি সাবজেক্ট অথবা টেন্স অনুসারে কখনো কি পরিবর্তন হয়? হয় না। আমি তো ওই কথাই বললাম যে নন ফাইনাইট ভার্ব কি হয় না বলেন তো? পরিবর্তন হয় না। প্রমাণ হয়ে গেল। তারপরে দেখেন জিরান। জিরান মানে কি বলেন তো? এটাও আপনি জানেন। সেটা কি বলেন? সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কিন্তু এটা কার কাজ করে? নাউনের কাজ করে। জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের কাজ করে। এটা আমরা সবাই জানি। এবং এই যে ভার্বের সাথে আইএনজি, এটাও টেন্স অথবা পার্সন অথবা আমরা কি বলি বলেন তো? ওই যে সাবজেক্ট, কোনোটা অনুসারে কিন্তু পরিবর্তন হয় না। এই সেম কথা কিন্তু আমি বলতেছি। তারপর দেখেন পার্টিসিপল। পার্টিসিপলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি হয়ে যেটা অ্যাডজেক্টিভে কাজ করবে। পাস্ট পার্টিসিপল মানে ভার্বের পাস্ট ফর্ম মানে ভি টু ফর্ম, যেটা অ্যাডজেক্টিভে কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে আমাদের হ্যাভিং হ্যাভিং প্লাস ভার্বের ৩ নম্বর ফর্ম। কথা ক্লিয়ার হয়েছে? সো হ্যাভিং প্লাস ভার্বের ৩ নম্বর ফর্ম হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পাস্ট হচ্ছে ভার্বের ভি টু ফর্ম, আর প্রেজেন্ট কি বলেন তো? এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এবং এইগুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের? অ্যাডজেক্টিভের কাজ করে। এবং আপনারা এখন বলেন, এই যে তিনটা ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, এই তিনটা কি পার্সন, সাবজেক্ট অথবা ওই যে টেন্স অনুসারে কখনো কি পরিবর্তন হয়? হয় না। এগুলোর সাথে কখনো কি এস অথবা ইয়ে যুক্ত হয়? হয় না। তার মানে আমরা বলতে পারি যে নন ফাইনাল ভার্ব কি বলেন তো? এগুলা সাবজেক্ট অথবা টেন্স অনুসারে পরিবর্তন হয় না। ওই সেম কথাই আমি কিন্তু প্রথমে বললাম। একদম সহজ, বেসিক এগুলা। আর এইটার উপর আমরা আরেকটা বিস্তারিত ক্লাস নিব এবং সেখানে আমি এই যে জিরান্ড এবং এই যে পার্টিসিপল, এই দুইটা আমি একদম বিস্তারিত আলোচনা করব। জাস্ট একটু ওয়েট করেন। তাছাড়াও আমাদের কিন্তু ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। সো এখন আমরা আসি এই যে ফাইনাইট ভার্ব, যেটা আমাদের মেইন বিষয়। এইটা আজকে আমরা একদম ভালো মতো দেখবো। আমরা অনেকগুলো এমসিকিউ নিয়েছি, প্রত্যেকটাই আমরা সলভ করব। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ফ্রিতে লাইভ ক্লাস নিচ্ছি। ফ্রি লাইভ ক্লাস। এই যে ফ্রি লাইভ ক্লাসের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। ওই গ্রুপে যদি আপনি অ্যাড হতে চান তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন, তাহলেই আমি গ্রুপে অ্যাড করে নিব। সো এখন আমরা দেখি এই যে ফাইনাইট ভার্ব। এখন বলেন তো ফাইনাইট ভার্ব কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই যে প্রিন্সিপাল, একে আমরা আরেকটা নাম বলতে পারি কি বলেন তো? মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এগুলো সহজ। অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব, এগুলো কিন্তু আপনি জানেন, কঠিন না। আবার এই যে অক্সিলারি ভার্ব, একে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। একদম সহজ এটা। আবার দেখেন এই যে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, একে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। অনেক বই দেখবেন যে দুইটা থাকে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। বাট আজকে আমরা এখানে তিনটা দেখবো। সেটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। আমি কি বললাম বলেন তো? আমাদের যে প্রিন্সিপাল বা মেইন ভার্ব আছে, একে কয় ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো, একটু ওয়েট করেন। এবং এই যে ট্রানজিটিভ ভার্বের মধ্যে আরো কয়েকটা ভার্ব আছে, যেমন দেখেন এই যে ফ্যাকেটিভ ভার্ব, এটা চলে গেল। এই যে ফ্যাকেটিভ ভার্ব, তারপর কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, গ্রুপ ভার্ব। দেখছেন কতগুলো এখানে ভার্ব আছে? এই প্রত্যেকটাই আজকে আমরা আলোচনা করব। দেখেন, চলেন আমরা যাই। তার আগে আমি আবার রিভিশন দিই। সেটা হচ্ছে ভার্বকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট।
নন ফাইনাইট ভার্বের ভিতরে আছে তিনটা, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। তিনটা খুবই সহজ জিনিস, আপনি শর্টকাটে মনে রাখতে পারেন যে আইজিপি, এইভাবে আই জি পি এইভাবে মাথায় রাখতে পারেন, হয়ে গেল। আর এটা এমনিতেই মনে থাকে, এগুলো সহজ। পার্টিসিপলকে আবার তিনটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, আর হচ্ছে পারফেক্ট। এগুলো বেসিক, এগুলো নিয়ে আমরা আবার ভিডিও বানাবো, কোনো প্রবলেম নাই, একটু ওয়েট করবেন। এখন আসি আমরা ফাইনাইট, এইটা আমরা বিস্তারিত কভার করব। ফাইনাইটকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। এরপরে আমরা আসি প্রিন্সিপালকে আবার তিনটা ভাগে আমরা পড়েছি এখানে, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং। এবং ট্রানজিটিভের মধ্যে আরো কয়েকটা ভার্ব আছে, যেমন আমাদের ফ্র্যাক্টিভ ভার্ব, কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব এবং গ্রুপ ভার্ব। প্রত্যেকটাই কিন্তু আমরা দেখবো, চলেন দেখি আমরা। সো দেখেন, প্রথমত আমরা দেখবো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তার আগে আমি আপনাদের হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে হালকা একটু জানিয়ে দিই, কারণ এইটা কাজে আসবে। সো দেখেন, আমাদের যে অক্সিলারি ভার্ব দেখতেছেন, এই অক্সিলারি ভার্ব হচ্ছে চারটা। অক্সিলারি ভার্ব কয়টা বলেন তো? চারটা। এটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি আমি যখন আপনাদের ন্যারেশন অথবা ভয়েস পড়াবো, তখন যে অক্সিলারি ভার্ব এতটা কাজে আসবে আপনি কল্পনা করতে পারতেছেন না। সো এটা কিন্তু ভালো করে দেখেন। অক্সিলারি ভার্ব হচ্ছে চারটা, সেটা কি কি বলেন তো? এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। সো মডাল ভার্ব কোনগুলো? আমরা তো সবাই জানি, সেগুলো কি বলেন তো? এই যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওড টু, ইউজ টু, আর কি বলেন তো? মাস্ট। এগুলো কি বলেন? এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব, যেগুলো আমরা আগে থেকে জানি, আপনিও জানেন। আমি তো এটা বিলিভ করি যে আপনি এগুলো জানেন। তারপরে আমি কি করতেছি, জাস্ট আমি গুছিয়ে দিচ্ছি যাতে আপনার আরো বেশি ভালো হয়। সো এরপর আসে আমরা বি ভার্ব। বি ভার্ব হচ্ছে আটটা। কয়টা? আটটা। কি কি বলেন তো? এই যে এম, ইজ, আর। এই যে এম, ইজ, আর দেখতেছেন, এইগুলোকে বলা হয় আমাদের প্রেজেন্ট ভার্ব। ভি1 আমি দিয়ে দিলাম। তারপরে কি বলেন তো? ওয়াজ, ওয়ার। এটা হচ্ছে আমাদের কি বলেন তো? ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে ভার্বের ভি2 ফর্মে আছে। তারপরে বি দেখতে পাচ্ছেন, এটা আমরা বলবো পিওর বেস ফর্ম। পিওর বেস ফর্ম আমরা এইভাবে পড়বো। বিং দেখতে পাচ্ছেন, এইটা কখন ইউজ হয় জানেন? যখন আপনি প্যাসিভ করবে, প্যাসিভ কন্টিনিউয়াস টেন্সে এটা আমাদের ইউজ হয়। ক্লিয়ার হয়েছে? বিং। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বিন, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। দেখেন আমি কিন্তু আটটা আছে, আটটাই কিন্তু বলে দিলাম। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। কি কি বলেন তো? এই যে এম, ইজ, আর, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়াজ আর পাস্ট ফর্ম। বি হচ্ছে পিওর বেস ফর্ম। বিং এটা প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা হয়। আর বিন এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। হয়ে গেল। এরপরে দেখি ডু ভার্ব। ডু ভার্ব কয়টা? তিনটা। ডু, ডাস, ডিড। এবং এখানে মাথায় রাখবেন যে ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, সেটা সর্বদা ভার্বের বেস ফর্মে বসে। ক্লিয়ার হয়েছে? এবং এই যে মডাল ভার্ব পড়ালাম, মডাল ভার্বের পরেও আমাদের ভার্বের বেস ফর্ম বসে। এই দুটো তো আমরা জানি। আপনি নিজেকে কোশ্চেন করেন, আপনি কি জানতেন না যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে? আগে থেকে জানতেন, ওই সেম কথাটাই জাস্ট বললাম। তারপরে কি বলেন তো? এই যে ডু, ডাজ, ডিড, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটাকে বলা হয় হ্যাভ ভার্ব। এবং হ্যাভ ভার্বের পরে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে। আমার যতগুলা ভিডিও আছে, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যখনই মানে সময় পাই, তখনই আমি কিন্তু বলি যে হ্যাভ ভার্বের পরে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে। এটা আমি কতবার যে বলেছি, আপনারা যারা আমার আগে ক্লাসগুলো দেখছেন বা আমাকে ফলো করেন, তারা কিন্তু জানেন আমি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা পরে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম বসে। আজকেও বলে দিলাম। তো দেখেন, আমাদের অক্সিলারি ভার্ব ক্লিয়ার হয়ে গেছে। অক্সিলারি ভার্ব হচ্ছে কয়টা বলেন তো? অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের চারটা। এর মধ্যে আমাদের যেগুলো প্রাইমারি অক্সিলারি কয়টা? প্রাইমারি অক্সিলারি হচ্ছে তিনটা। প্রাইমারি অক্সিলারি কয়টা? তিনটা। একটা হচ্ছে আমাদের বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। এই তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে মোট আছে কয়টা বলেন তো? এইদিকে আছে আটটা, এখানে আছে তিনটা, তিনটা ছয়টা। তাহলে প্রাইমারি অক্সিলারি মোট আছে কয়টা বলেন তো? 14টা। তাই না? আর মডাল ভার্ব কয়টা দেখেন তো? এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এটা আমরা তো আগে থেকেই জানি, তাই না? সহজ এগুলা। তো চলেন, আমাদের অক্সিলারি ভার্ব শেষ হয়ে গেল। এখন আমরা এই যে এখানে আসি, প্রিন্সিপাল ভার্বটা একটু দেখি। সো দেখেন, প্রিন্সিপাল ভার্ব কি জানেন? যেটা হচ্ছে মেইন ভার্ব। এখানে জাস্ট একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে এটা আমি ভালো করে করি। একটা সেন্টেন্সে যদি একটাই ভার্ব থাকে, যদি একটা সেন্টেন্সে একটাই যদি ভার্ব থাকে, তাহলে এই ভার্বটা হবে আমাদের মেইন ভার্ব। মেইন অথবা আমরা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। বুঝতে পারছেন? একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে সেটা কি হবে? মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। আর একের অধিক যদি থাকে, তাহলে একটা মেইন ভার্ব থাকবে, বাকিগুলো অক্সিলারি ভার্ব থাকবে। এখন অক্সিলারি ভার্ব কোনগুলো আপনি তো আগেই দেখেছেন, আমি দেখালাম। ওই অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসে, সেটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হয়। আমি লিখে দিচ্ছি। এই যে
অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা বসে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ক্লিয়ার হয়েছে? একদম সোজা। এখন এটা সলভ করি, দেখেন এখানে কি বলছে, আই ডিড দ্য ওয়ার্ক। দেখেন এখানে কিন্তু ডিড আছে। স্বভাবতই আমরা জানি যে ডিড একটা কি বলেন তো অক্সিলারি ভার্ব, মানে ডু ভার্ব, আমরা জানি। এটা কিন্তু আমরা একটু আগে পড়লাম। বাট এখানে লক্ষ্য করেন, এখানে বলছে আই ডিড দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সে ডিড একটাই ভার্ব, একটাই ভার্ব না। যখন একটা সেন্টেন্সে একটাই ভার্ব থাকে তখন সেটা আমাদের কি হয়, মেইন ভার্ব হয় বা প্রিন্সিপাল ভার্ব হয়। তাহলে এখানে কি উত্তর হবে, এই যে এটা আমাদের সঠিক উত্তর। এখন আপনি যদি এটা না জানতেন আপনি কি করতেন জানেন, এই যে ডিড দেখেছেন আপনি এখানে বলবেন যে ও ইয়েস, একটা কমন পেয়ে গেছি, ডিড আছে অক্সিলারি ভার্ব, এটা উত্তর। এটা উত্তর করে আপনি চলে আসতেন আর ভুল হয়ে যেত। সো এগুলো পড়তে হবে একটু একটু করে, যে একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে সেটা কি হয়, মেইন ভার্ব। এই সেন্টেন্সে এটা কি হবে বলেন তো, একটাই ভার্ব, তাই এটা কি হবে, প্রিন্সিপাল বা মেইন ভার্ব হবে। এরপরে 2 নম্বর দেখেন, এখানে বলছে যে নো সেন্টেন্স ক্যান বি ফর্ম উইথআউট দা। এখন কোন সেন্টেন্স গঠন করতে পারে না কি দ্বারা বলেন তো, আমি তো আগেই বলে দিলাম, ভার্ব মানে ফাইনাইট ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স কি হতে পারে না বলেন তো, গঠন হতে পারে না। আমি বলছিলাম কিনা বলেন। তাহলে এখানে কি উত্তর হবে বলেন তো, এই দেখেন হয়ে গেল ফাইনাইট ভার্ব। মানে দেখুন ফাইনাইট ভার্ব নাকি আছে, প্রিন্সিপাল ভার্ব তো আছে তাই না, প্রিন্সিপাল ভার্ব তো আছে, তাহলে প্রিন্সিপাল ভার্ব উত্তর হবে। প্রিন্সিপাল ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। কেন, আমি যখন দেখেন আমি কি বলেছিলাম যে ভার্ব ছাড়া কখনো কোনো সেন্টেন্স গঠন হতে পারে না। এখন ভার্বের মধ্যে আপনি যেই সেন্টেন্সে বসান না কেন একটা না একটা ভার্ব থাকবেই, ওই যেই ভার্ব থাকবে ওটা প্রিন্সিপাল ভার্বই হবে। কথা কি বুঝতে পারছেন কিনা, আপনি যেই সেন্টেন্সে লেখেন না কেন ওই সেন্টেন্সে একটা না একটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। ওই জন্যই আমি বললাম যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হতে পারে না, সেটা ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের মধ্যে সেটা কোন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। সো কি উত্তর হবে, প্রিন্সিপাল ভার্ব। ক্লিয়ার হয়েছে, একদম সোজা। সো এরপরে আমরা দেখি 3 নম্বরটা কি বলছে, যে আই এম আ স্টুডেন্ট। হিয়ার এমটা কি হবে, এম একটা কি ভার্ব বলুন তো, বি ভার্ব মানে অক্সিলারি ভার্ব। বাট এই সেন্টেন্সে যেহেতু এম হচ্ছে একটাই ভার্ব, দ্যাটস ওয়াই এখানে এম কি হবে, এম হবে আমাদের এখানে প্রিন্সিপাল বা মেইন ভার্ব হয়েছে, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে, একদম সোজা, পানির মতো সহজ। এরপরে চলেন, সো এখন ওই যে এটা বলা আছে আমাদের ফ্রি ক্লাসের কথা, আমাদের ফ্রিতে ক্লাস নেওয়া হচ্ছে, এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভর্তি হতে চাইলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে আমাদের ভিডিও শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখবেন। সো এখন আমাদের দেখেন শুধু একটা কোর্স, এই কোর্সটা হচ্ছে জবের জন্য, এই কোর্সে ভর্তি হতে পারেন। এটা ফি হচ্ছে 650 টাকা এবং এটা হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ। এই ব্যাচে ভর্তি হলে বিসিএস এর যে গ্রামার পার্টটা আছে, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবা এবং 10 থেকে 20তম গ্রেডের যে ইংরেজি সিলেবাসটা আছে সেটা একদম বেসিক থেকে কাভার করা হচ্ছে, সম্পূর্ণ ভালো মতো কাভার করানো হবে। সেখানে ভর্তি হতে পারেন, ফিও অনেক কম। এছাড়াও আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ভর্তি চলতেছে। আমাদের কিন্তু 50% ছাড়ে, এটা আমি বলে দিই, আমাদের 50% ছাড়ে ভর্তি চলতেছে। যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন, এখন 50% ছাড়ে ভর্তি চলতেছে। এছাড়াও লাইফ টাইম ব্যাচ আছে, লাইফ টাইম ব্যাচে যদি একবার ভর্তি হন তাহলে এই যে দেখতে পাচ্ছেন সবকিছুই ফ্রি হয়ে যাবে এবং সবকিছু লাইফ টাইমের জন্য। এবং আমাদের ইন ফিউচারে যতগুলো কোর্স চালু করা হবে প্রত্যেকটা কোর্সে ফ্রিতে অ্যাক্সেস পাবেন, এটা হচ্ছে লাইফ টাইম ব্যাচ। এছাড়াও আমাদের স্মার্ট পকেট গ্রামার আছে, এইটা হচ্ছে একটা পিডিএফ নোট, বুঝতে পারছেন, এটা পেজ সংখ্যা হচ্ছে মাত্র 35 এবং 35 পেজের মধ্যে ইংলিশের সকল গ্রামার দেওয়া আছে, স্পেশালি মাস্টার বই, টোফেল, আরো যে বইগুলো আছে এই বইগুলোর সকল গ্রামার এখানে সুন্দর করে দেওয়া আছে এবং টপিক ওয়াইজ সুন্দর করে সাজানো, দ্রুত রিভিশন দিতে খুবই কাজে আসবে। আমি আবার প্রত্যেকটা রুলের নিচে ক্লাস ভিডিও লিংক করে দিয়েছি, ওই যদি কোনো রুল বুঝতে না পারেন সেক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন, তাহলে দেখবেন সবকিছু একদম সহজ হয়ে গেছে। দ্রুত রিভিশন দিতে এই যে স্মার্ট পকেট আমার খুবই কাজে আসবে। সো আপনারা যারা ওই যে বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য তো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে আসবে, দ্রুত রিভিশন দেওয়ার ক্ষেত্রে এটা নিতে পারেন। সো এইগুলা যদি নিতে চান অথবা আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের পেজেও মেসেজ করতে পারেন। সো এরপরে আমরা যাই পরবর্তীতে অবসলে ভাব তো হয়ে গেছে, এখন আমরা শিখবো হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব, তাই না? সো এটা খুবই সহজ, একদম সোজা। এই যে ট্রানজিটিভ ভার্ব দেখতেছেন, এই ট্রানজিটিভ ভার্ব একটা অবজেক্ট নেয়, বাট ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, নেয় না, লিখে দিলাম, হয়ে গেল। বুঝতে পারছেন আমি কি বললাম বলেন তো, যে ট্রানজিটিভ ভার্ব এটা হচ্ছে অবজেক্ট নেয়, বাট ইনট্রানজিটিভ ভার্ব এটা কি বলতো, অবজেক্ট নেয় না, একদম সোজা। এখন
অনেকে এটা ভুলে যায়। সো মনে রাখার একটা টেকনিক শেখায়, সেটা হচ্ছে দেখেন, এই যে দেখেন ট্রানজিটিভ ভার্ব, এটা দেখেন বানান কিন্তু ছোট, বাট ইনট্রানজিটিভ ভার্ব এখানে কিন্তু আইএন বেশি আছে। তার মানে ইনট্রানজিটিভ ভার্ব বানানের দিক থেকে ট্রানজিটিভ ভার্বের থেকে একটু বড় আছে, বড় নাই? সো এখন এই ট্রানজিটিভ ভার্বকে যদি আপনি ইনট্রানজিটিভ ভার্বের সমান করতে চান, সেক্ষেত্রে এই ট্রানজিটিভ ভার্বের সাথে অবজেক্ট যুক্ত করতে হয়। তাহলে এই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের সমান হয়ে যাবে। এই জন্য আমরা ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট যুক্ত করি, মানে ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয়, বাট ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না। ইনট্রানজিটিভ ভার্ব একাই 100, বুঝতে পারছেন? একাই 100 হয়ে গেল। সোজা কথা, যে ট্রানজিটিভ অবজেক্ট নিবে, ইনট্রানজিটিভ অবজেক্ট নিবে না। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনার কথা আমি বুঝতে পারলাম যে ট্রানজিটিভ ভার্ব এইটা অবজেক্ট নেয়, বাট ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেয় না, ঠিক আছে। বাট আমরা তো এটাই জানি না যে আসলে অবজেক্টটা কি, অবজেক্ট কিভাবে বের করতে হয়, এটা তো আমরা ভালো মতো পারি না, বের করতে পারি না। সো এটা একটু বুঝেন, এটা খুবই সহজ। এই যে অবজেক্ট বের করার একটা টেকনিক মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি ভার্বকে কি অথবা কাকে দ্বারা কোশ্চেন করবেন, এবং যে উত্তরটা আসবে সেটা হচ্ছে ভার্বের পরে লাগবে। কথাটা একটু বুঝেন, ভার্বকে কি কাকে দ্বারা কোশ্চেন করলে যে উত্তরটা পাওয়া যাবে, সেই উত্তরটাই হচ্ছে আমাদের অবজেক্ট। বাট ওই অবজেক্ট সবসময় ভার্বের পরে বসে, মানে সোজা কথা, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমার ছোটবেলা থেকে কিন্তু পড়ে আসতেছে। আপনি এটা জানেন কিনা বলেন তো? আপনিও কিন্তু করতেছেন এটা, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। দেখেন এই যে ভার্ব দেখতেছেন, ভার্বের পরেই ঠিক কি বসেছে? অবজেক্ট বসেছে। তো আমরা বলতে পারি যে ভার্বের পরে আমাদের অবজেক্ট বসে, তাই না? এবং বের করার নিয়ম কি? ভার্বকে কোশ্চেন করা লাগবে কি বা কাকে দ্বারা, এবং উত্তর পাবো কোথায়? ভার্বের পরে। সো দেখেন এখানে বলছে কি, 1 নম্বর, যে হি টুক শেল্টার আন্ডার আ ট্রি। সে কি নিয়েছিল? শেল্টার কোথায়? গাছের নিচে। সো এখন এই যে ভার্বটা কি? টুক। টুক মানে কি? নেওয়া। এখন একে কোশ্চেন করেন, কাকে নিয়েছিল? উত্তর নাই। কি নিয়েছিল? শেল্টার নিয়েছিল। দেখেন উত্তর পাইলাম না, এবং এই উত্তরটা কোথায় আছে? মেইন ভার্বের পরে আছে। তার মানে শেল্টার কি এখানে? সেটা হচ্ছে এখানে অবজেক্ট। আর যে ভার্ব অবজেক্ট নেয় তাকে কি বলে? ট্রানজিটিভ ভার্ব বলে। তাহলে এটা কি উত্তর হবে? ট্রানজিটিভ ভার্ব। এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, পানির মতো সহজ এগুলা। এরপরে দেখেন 2 নম্বর, এখানে বলছে মাদার লাভস মি, এটা আমাদের ভার্ব। লাভস মানে কি? ভালোবাসা। এখন কোশ্চেন করেন কি ভালোবাসে? উত্তর নাই। বলেন কাকে ভালোবাসে? আমাকে ভালোবাসে। দেখেন উত্তর আছে মি, আবার দেখেন মেন ভাবে পড়া আছে, এটা আমাদের অবজেক্ট ফর্ম। তাছাড়া মি এটা অবজেক্ট ফর্মে আছে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম এটা। সো বুঝাই যায় যে এটা অবজেক্ট। আর অবজেক্ট থাকলে, মানে যেই ভার্বটা অবজেক্ট নেয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি উত্তর হবে? এই যে ট্রানজিটিভ ভার্ব, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। হয়ে গেল, পানির মতো সহজ। এরপরে দেখেন, এই যে দেখেন, এইটা দেখেন, এখানে কি বলছে? যে মাদার লাভস, তাই না? এখন দেখেন এই সেন্টেন্সে লাভটা কি? এখন দেখেন মা হাসে। এই যে ভার্ব, ভার্বের পরে অন্য কিছু কি আছে? কিচ্ছুই নাই। কিছু আছে? নাই। তার মানে কি? অবজেক্ট নাই, কারণ অবজেক্ট মেইন ভার্বের পরেই বসে। বাট এখানে লাভ একটাই ভার্ব আছে, ভার্বের পরে কিছু নাই, তার মানে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে সেটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে কি হবে? এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ইনট্রানজিটিভ ভার্ব। এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সহজ। এরপরে দেখেন 4 নম্বর কি বলছে? এখানে বলছে হাফিং অ্যান্ড পাফিং উই অ্যারাইভ এট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ড টু স্পেয়ার। সো এখানে যে ভার্বটা আছে আমাদের অ্যারাইভ, সেটা কি হবে? ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? সো দেখেন এই এমসিকিউটা দেখার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট আপনারা কি ভাবেন? যে এত বড় একটা এমসিকিউ, তার মানে এখানে কোথাও না কোথাও অবজেক্ট আছে, তার মানে এটা ট্রানজিটিভ। এই চিন্তা ভাবনা আপনাকে মাথা থেকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? এরকম ভাবা যাবে না, আপনাকে বোঝা লাগবে এই জায়গাতে ভার্ব কি। এটা হচ্ছে আমাদের ভার্ব। অবজেক্ট কোথায় বসে? ভার্বের পরে আমাদের অবজেক্ট বসে। বাট এখানে ভার্বের পরে কি আছে? এটা তো একটা প্রিপোজিশন। তাহলে এখানে কি অবজেক্ট আছে? অবজেক্ট নাই। ভার্বের পরে অবজেক্টের জায়গা আছে কি? প্রিপোজিশন। তার মানে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে সেটা কি হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। তাহলে এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। দেখেন এই যে ইন্ট্রানজিটিভ, এটা আমাদের সঠিক উত্তর, এই নম্বর। আর এর মতো সহজ। ক্লিয়ার হয়েছে? এর থেকে আর কোনো সহজ, মানে সহজ আর কিচ্ছুই নাই। এরপরে চলেন, এই যে দেখতেছেন, এই যে কমপ্লিমেন্ট, লিঙ্কিং এবং ফ্যাক্টিটিভ ভার্ব, এইটা নিয়ে সবার প্রবলেম হয়। বাট আজকে আমি এমন একটা টেকনিক শেখাবো, ইনশাল্লাহ এই তিনটা আপনার কাছে জাস্ট পানি হয়ে যাবে। পানি মানে একদম সোজা হয়ে যাবে। তো দেখেন, প্রথমত আসে এই যে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটাকে সেটা একটু বুঝেন। যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ওই সেন্টেন্সের যে অবজেক্টটা আছে অথবা যে অ্যাডজেক্টিভটা হবে, এইগুলা দ্বারা যদি একজনকেই বোঝানো হয়, মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একজনই হয়,
তখন সেটা কমপ্লিমেন্ট হয়। আর কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। এগুলো সহজ, আমি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে বলছে হি বিকাম আ পলিটিশিয়ান। এই যে সাবজেক্ট কি বলেন তো, হি একটা সাবজেক্ট, অবজেক্ট এখানে কি আছে, পলিটিশিয়ান, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন দেখেন হি বিকাম এ পলিটিশিয়ান, এখানে পলিটিশিয়ানটা কে, হি তো পলিটিশিয়ান, আবার হি কি, হি হচ্ছে পলিটিশিয়ান, তার মানে যেই পলিটিশিয়ান সেই হি, আবার যেই হি সেই পলিটিশিয়ান, দুজন একই ব্যক্তি না। আমি এই কথাই বললাম যে যখন সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা দ্বারা একজনকেই বুঝাবে তখন সেটা তাকে বলা হয় কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পরিপূরক। এই আর কি, আর কিছুই নাই, সহজ এটা। সো হি বিকাম আ পলিটিশিয়ান, যেই হি সেই পলিটিশিয়ান, তাহলে এটা কি হবে, কমপ্লিমেন্ট। তার মানে কি বলুন তো, এই যে পলিটিশিয়ান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কি বলুন তো, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে? আবার এটা দেখেন যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, অনেক সময় এই যে অবজেক্ট এবং এর পরে যেটা আছে এইটা দুইটা, মানে এই দুইটা জিনিস দ্বারা একজনকেই বুঝাবে, মানে একটা ব্যক্তিকে বুঝাবে অথবা একটা বস্তুকেই বুঝাবে। যেমন এখানে বলছে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন নির্বাচিত করলাম। কাকে নির্বাচন করলাম, হিমকে, হিমকে ক্যাপ্টেন করা হয়েছে, তাই না? তাহলে যেই হিম সেই তো ক্যাপ্টেন, দুজন দ্বারা একজনকে বুঝাচ্ছে না, যখন দুজন দ্বারা একজনকে বুঝাবে তখন তাকে বলা হয় কি, বলেন তো, কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে এখানে ক্যাপ্টেনটা কি হবে, ক্যাপ্টেন হবে আমাদের কমপ্লিমেন্ট। কথা কি ক্লিয়ার হয়েছে? আবার বলতেছি দেখেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, ক্যাপ্টেন কাকে করা হয়েছে, হিমকে করা হয়েছে, তার মানে যেই হিম সেই ক্যাপ্টেন, দুজন দ্বারা একজনকে বোঝাচ্ছে, যখন এরকম হয় তখন সেটা কি হয়, কমপ্লিমেন্ট হয়। কথা ক্লিয়ার? এখন দেখেন আমাদের কমপ্লিমেন্ট হয় দুই ধরনের। কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি লিখে দিই কয় ধরনের, দুই ধরনের। একটা হচ্ছে, আমি এই যাতে লিখি, কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে আমাদের কি বলেন তো, অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে? সো এখন বলতে পারেন যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, এটাই তো, তাই না? এখন দেখেন এই এমসিকিউটা দেখেন, এখানে কি বলছে, হি বিকাম আ পলিটিশিয়ান, এখানে কমপ্লিমেন্টটা কি, পলিটিশিয়ান হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। এখন আপনি বলেন এই পলিটিশিয়ান কাকে কমপ্লিমেন্ট করতেছে, হি কে কমপ্লিমেন্ট করতেছে, তাই না? হি কার জায়গাতে বসেছে, হি বসেছে সাবজেক্টের জায়গাতে, তার মানে এটা কি কমপ্লিমেন্ট হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন? কারণ পলিটিশিয়ান সাবজেক্টকে কমপ্লিমেন্ট করতেছে, তাই সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এটা কি হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার এটা দেখেন এখানে কি বলছে, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, যেই ক্যাপ্টেন সেই হিম, তার মানে ক্যাপ্টেন একটা কি, কমপ্লিমেন্ট। এখন ক্যাপ্টেন কাকে কমপ্লিমেন্ট করতেছে, হিমকে, হিম কার জায়গাতে বসেছে, অবজেক্টের জায়গাতে বসেছে, তার মানে ক্যাপ্টেন কাকে কমপ্লিমেন্ট করতেছে, অবজেক্টকে কমপ্লিমেন্ট করতেছে, তার মানে এটা কি হবে, এটা হবে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। কথা কি ক্লিয়ার হয়েছে? একদম সোজা। তার মানে কি বলেন তো, কমপ্লিমেন্ট যখন সাবজেক্টকে করা হবে তখন সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, যখন অবজেক্টকে করা হবে তখন সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। পানির মতো সোজা। এবং এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, আর অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে বলা হয় ফ্যাকেটিভ ভার্ব। এখানে ধরবে না, তাই শর্টকাটে লিখে দিলাম। আমি আবারও বলতেছি, সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে বলা হয় লিঙ্কিং, আর অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে বলা হয় ফ্যাকেটিভ ভার্ব। কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবার বলতেছি, পরিপূরক মানে কি, ভালো করে শুনেন। পরিপূরক মানে হচ্ছে দেখবেন দুইটা জিনিস দ্বারাই একজনকে বোঝাবে, যেমন হি বিকাম আ পলিটিশিয়ান, যেই পলিটিশিয়ান সেই হি, দুজন দ্বারা একজনকে বোঝাচ্ছে, তার মানে পলিটিশিয়ান একটা কি বলেন তো, কমপ্লিমেন্ট। আবার দেখেন দে ইলেক্টিভ হিম ক্যাপ্টেন, যেই হিম সেই ক্যাপ্টেন, দুজন দ্বারা দুটা জিনিস দ্বারা একজনকে বোঝাচ্ছে, তার মানে এটা কি হবে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। যখন সাবজেক্টকে কমপ্লিমেন্ট করা হয় তখন সাবজেক্ট, যখন অবজেক্টকে করা হয় তখন অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে পলিটিশিয়ান কাকে কমপ্লিমেন্ট করতেছে, হিকে করতেছে, হি কার জায়গাতে বসেছে, সাবজেক্টের জায়গাতে, তার মানে পলিটিশিয়ান হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। এখন দেখেন এই সেন্টেন্সটা কি ছিল, সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার মানে এই সেন্টেন্সে যে বিকাম দেখতে পাচ্ছেন এই ভার্বটা হবে আমাদের লিঙ্কিং ভার্ব। এই যে অ্যাড করে দিলাম, এই বিকাম তখন কি হবে বলেন তো, লিঙ্কিং ভার্ব। আর আমি কি বলেছিলাম বলেন তো, এই যে এখন যে ক্যাপ্টেন এটাও কমপ্লিমেন্ট, বাট এটা কাকে কমপ্লিমেন্ট করতেছে, হিমকে, হিম কার জায়গাতে বসেছে, অবজেক্টের জায়গাতে, তার মানে ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব বসে তাকে বলা হয় ফ্যাকেটিভ ভার্ব। তার মানে এই সেন্টেন্সে যে ইলেক্টেড ভার্ব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কি বলেন তো, এটা হচ্ছে আমাদের ফ্যাকেটিভ ভার্ব। কথা কি ক্লিয়ার হয়েছে? একদম সোজা, পানির মতো সহজ, একদম সোজা। আমি আবার বলতেছি যে সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে বলে লিঙ্কিং, আর অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব থাকে তাকে বলা হয় ফ্যাকেটিভ। হয়ে গেল। এখন এই এমসিকিউটা দেখেন, এক নম্বর এখানে বলছে হি বিকাম আ পলিটিশিয়ান,
সেমই তো হয়ে গেছে, তাই না? সো পলিটিশিয়ান একটা কি বলেন তো, কমপ্লিমেন্ট কাকে করতেছে, হিকে করতেছে। হি আজ সাবজেক্টের জায়গায়, তার মানে পলিটিশিয়ান সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয় তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এখানে কি চাইছে, এখানে পলিটিশিয়ান কি, পলিটিশিয়ান একটা কমপ্লিমেন্ট, এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এরপরে চলেন আরো কয়েকটা দেখি। এখানে দেখেন 2 নম্বর কি বলেছে, হানি টেস্ট সুইট। দেখেন এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, বুঝতে পারছেন? এখানে অবজেক্টও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে। আর অবজেক্টের জায়গাতে নাউন অথবা নাউন ফ্রেজ থাকতে পারে, এটাও আমি বলে দিই। তো দেখেন যেটাই হানি সেটাই সুইট, মানে হানিটাই কি বলেন তো, মিষ্টি, তাই না? হানি টেস্ট সুইট, যেটাই হানি সেটাই সুইট, তার মানে এটা একটা কি, কমপ্লিমেন্ট। এখন দেখেন এই যে সুইট, এটা কাকে কমপ্লিমেন্ট করতেছে, হানিকে কমপ্লিমেন্ট করতেছে। হানি কার জায়গাতে বসেছে, সাবজেক্টের জায়গায়, তার মানে সুইট কি হবে, সুইট হবে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব হয়, এই ভার্বকে কি বলা হয়, এই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। কথা কি ক্লিয়ার হয়েছে? এখন এই সেন্টেন্সে কি চাইছে, যে হানি টেস্ট সুইট, হিয়ার টেস্ট, এখানে টেস্টটা কি, টেস্ট এখানে ভার্ব, এই ভার্বের নাম কি বলেন তো, লিঙ্কিং ভার্ব, কারণ সাবজেক্ট কমপ্লিমেন্টে লিঙ্কিং ভার্ব বসে। তো এটা উত্তর কি হবে আমাদের বলেন তো, এই যে লিঙ্কিং, এটা আমাদের সঠিক উত্তর। এগুলো উত্তর হবে না, একদম সহজ। তারপরে 3 নম্বর দেখেন, এখানে বলছে দ্য টিম অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার। এখন দেখেন যেই ম্যানেজার সেই হিম, দুজন একই না, তার মানে কি বলেন তো, এই যে ম্যানেজার, এটা একটা কি, এটা একটা কমপ্লিমেন্ট। এখন আপনি বলেন ম্যানেজার কাকে কমপ্লিমেন্ট করতেছে, হিমকে। হিম কার জায়গাতে বসেছে, অবজেক্টের জায়গাতে, তার মানে এটা একটা কি বলেন তো, এইটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে? আর অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব থাকে তাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এখন এখানে কি বলছে, যে এই যে অ্যাপয়েন্টেড, এটা কি ভার্ব, তাহলে এই ভার্বটা কি, এই ভার্বটা হচ্ছে আমাদের ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে দেখেন নাউন হবে না, এটা হবে না, এটা হবে না, দেখেন এটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব বসে তাকে বলা হয় লিঙ্কিং, অবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব বসে তাকে বলা হয় ফ্যাক্টিটিভ। পানির মতো সহজ, আর কিচ্ছুই নাই। দেখছেন কত সহজ, দেখছেন একটা ছোট্ট একটা জিনিস দিয়ে একবারে পুরোটাই বুঝিয়ে দিলাম, খুবই সহজ। এখন আসি, এই যে দেখেন কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্বটা একটু বুঝেন, ওই যে এটা লিঙ্কিং ভার্ব সেম সেম, বুঝতে পারছেন? ওই যে যখন অপশনে লিঙ্কিং ভার্ব থাকবে না, তখন আপনি কোপুলেটিভ ভার্ব এটা উত্তর করবেন, বুঝতে পারছেন? লিঙ্কিং ভার্বকেই কোপুলেটিভ ভার্ব বলা হয়। নর্মালি আপনি এটাই মাথায় রাখেন, বেশি কিছু বুঝতে হবে না, তাহলে এনাফ। সো এখন এখানে কি বলছে, হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট, মানে এই সেন্টেন্সে যে ওয়েন্ট আছে এটা কি ভার্ব হবে, হোয়াট কাইন্ড অফ দ্য ভার্ব is what kind of verb is the word went in the sentence, মানে এই সেন্টেন্সে যে ভার্বটা আছে সেটা কি বলছে, এখানে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এটাই তাই না? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, তার মানে বলতেছে এই জায়গাতে যে ওয়েন্ট আছে এটা কি ভার্ব। সো দেখেন এই জায়গাতে কি বলছে, ম্যাড। ম্যাড মানে কি, পাগল। কে পাগল, ডগ, তার মানে যেই পাগল সেই ডগ। একজনকে বোঝাচ্ছে না, যে দ্য ডগ ওয়েন্ট মেড, যেই ম্যাড সেই ডগ, একজনকে বোঝা, তার মানে কি কমপ্লিমেন্ট। তার মানে বুঝে গেলাম মেড এটা একটা কমপ্লিমেন্ট। এখন বলেন তো যে ম্যাড এটা কাকে কমপ্লিমেন্ট করতেছে, ডগ কে। ডগ কার জায়গাতে বসেছে, এটা বসেছে আমাদের সাবজেক্টের জায়গাতে, তার মানে এই যে ম্যাড এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর সাবজেক্ট কমপ্লিমেন্টে যে ভার্ব থাকে তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর অপশনে যদি লিঙ্কিং না থাকে তখন তাকে কি উত্তর করবেন, কপুলেটিভ ভার্ব এটা উত্তর করবেন, বুঝতে পারছেন? যেহেতু লিঙ্কিং অপশনে নাই, তাহলে দেখেন যে কপুলেটিভ ভার্ব এটা আমাদের সঠিক উত্তর। এগুলা হবে না, একদম সোজা, পানির মতো সহজ, এগুলা কঠিন কিছুই নাই। এরপরে দেখেন কগনেট ভার্ব, এইটা থেকে কোশ্চেন আসে এবং এটা সবাই ভুল করে। সো কগনেট ভার্ব হচ্ছে, দেখবেন একটা সেন্টেন্সে যে ভার্বটা থাকে, ওই ভার্ব এবং ওই ভার্ব যে অবজেক্টটা নেয়, ওই অবজেক্টটা মানে ভার্ব এবং অবজেক্ট দুইটা যদি একই হয়, মানে সমজাতীয় যদি হয়, তখন তাকে বলা হয় কগনেট ভার্ব। যেমন এই এমসিকিউটা দেখেন, এখানে বলছে আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম, এখানে অবজেক্ট হচ্ছে ড্রিম এবং আমাদের ভার্ব কি বলেন তো, ড্রিম, এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন দেখেন এই সেন্টেন্সে ভার্ব এবং অবজেক্ট দুটা সমজাতীয় না, আমি তো এটাই বললাম যে একটা সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্ট দুটা যদি একই রকম হয়, সমজাতীয় যদি হয়, তখন তাকে বলা হয় কগনেট ভার্ব। এখানে বলছে আই ড্রিমড, ড্রিম ড্রিম সমজাতীয় হইতো, তাই না? সমজাতীয় হলে কি হবে, কগনেট, তাহলে কি উত্তর হবে, কগনেট। তাহলে কি হবে বলো, কই গেল কগনেট, এই যে এটা আমাদের সঠিক উত্তর, পানির মতো সোজা। আবার এই যে 2 নম্বর দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে যে হি র্যান আ রেস, হিয়ার র্যানটা কি হবে, তাই না? তো দেখেন এখানে জায়গাতে কি বলছে, র্যান এবং রেস, দেখেন রেসেই তো দৌড়ানো হয়, র্যান করা হয়, তাই না?
সো এটা কি হবে, দুটো একই রকম দেখতে। দেখেন আমাদের অবজেক্ট এবং ভার্ব একই রকম না, একই সমজাতীয় না। সমজাতীয় হলে কি করতে হয়, আমাদের কগনেট ভার্ব হয়, তাই না? তাহলে এটা কি হবে, কগনেট ভার্ব। তাহলে দেখেন এইটা হবে, এই যে দেখেন কগনেট ভার্ব, এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সহজ এগুলা, আর কিচ্ছুই নাই। এরপরে চলেন আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে এইটা। দেখেন এই জায়গাতে কি বলছে যে শি টেক্স আফটার হার মাদার। সো দেখেন এই জায়গাতে যে টেক্স আফটারটা আছে, এইটা কি বুঝতে পারছেন? দেখেন গ্রুপ ভার্বটা হচ্ছে কিরকম জানেন, যখন দেখবেন যে একটা ভার্ব আর একটা প্রিপোজিশন দুইটা মিলে ভার্বের কাজ করবে, একটা অর্থ দিবে, তখন তাকে বলা হয় গ্রুপ ভার্ব। এটা আমরা সবাই জানি যে গ্রুপ ভার্বে একটা কি থাকে, একটা ভার্ব থাকে এবং ভার্বের পরে প্রিপোজিশন বসে, দুইটা মিলে হয় এটা প্রিপোজিশন, তাই না? এটা খুবই সহজ, আপনিও জানেন। সো এই যে গ্রুপ ভার্বকে, এখানে আরেকটা জিনিস নোট করেন, সেটা হচ্ছে গ্রুপ ভার্বকে অনেক সময় বলা হয় ভার্বাল ইডিয়ম বলা হয়, অনেক সময় ফ্রেজাল ভার্ব বলা হয়, বুঝতে পারছেন? সো এগুলো নামে একে ডাকা হয়, বিভিন্ন নাম আছে গ্রুপ ভার্বের। সো এখানে তাহলে কি উত্তর হবে, এই যে ভার্বাল ইডিয়ম, এটা উত্তর হবে। আবার দেখেন ফ্রেজাল ভার্ব, এটাও আছে। সো দেখেন নর্মালি কিন্তু দুইটা অপশনে থাকবে না, বুঝতে পারছেন? যে কোনো একটাই অপশনে থাকবে, আপনারা একটা উত্তর করবেন। কারণ এইটা আলটিমেটলি কি বলতো, গ্রুপ ভার্ব, এবং গ্রুপ ভার্বাই ভার্বাল ইডিয়ম বলা হয়, ফ্রেজাল ভার্ব বলা হয়, এগুলো আমাদের বলা হয়। সো এরপরে দেখি আমরা 2 নম্বর, এখানে কি বলছে যে কি বলছে দেখেন, ট্রান ডাউন হয়ে গেল। ট্রান একটা কি ভার্ব, এটা একটা কি প্রিপোজিশন, তার মানে কি ভার্ব এবং প্রিপোজিশন মিলে কি হয়, গ্রুপ ভার্ব হয়। এটা কি উত্তর হবে, গ্রুপ ভার্ব। দেখেন কি হলো, ফ্রেজাল ভার্ব হয়ে গেল, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে এই যে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বুঝতে পারছেন? সো এই জায়গাতে ভার্বাল ইডিয়ম ফ্রেজাল ভার্ব দুটাই আছে, বাট নর্মালি আপনি যখন পরীক্ষা দিবেন তখন দুটাই অপশনে থাকবে না, একটা অপশনে থাকবে। কারণ কেন বলেন তো, কারণ গ্রুপ ভার্বকেই ফ্রেজাল ভার্ব বলা হয়, ভার্বাল ইডিয়ম বলা হয়, একই, বুঝতে পারছেন? সহজ, এটা এটা কঠিন না, এটা আমরা জানতাম। এরপরে এইটা নিয়ে একটু প্রবলেম হতে পারে, বাট এটাও অনেক সহজ। এটা হচ্ছে ইনকোয়েক্টিভ ভার্ব। ইনকোয়েক্টিভ ভার্ব মানে কি জানেন? ইনকোয়েক্টিভ ভার্ব সেই ভার্ব যা কোনো অবস্থার পরিবর্তন, সূচনা এবং বিকাশ বোঝায়। মানে এইটা দ্বারা বিকাশ, পরিবর্তন বা সূচনা বোঝাবে। কিভাবে? যেমন এখানে দেখেন এই জায়গাতে বলছে যে হি বিকাম রিচ ওভারনাইট। দেখেন সে সে কি বলেন তো, রাতারাতি বড়লোক হয়ে গেছে। এখানে কি বোঝাচ্ছে, পরিবর্তনের সূচনা বোঝাচ্ছে। এই যে দেখেন কোনো কিছু সূচনা হওয়া, বিকাশ ঘটা, এইরকম বুঝে আমরা কি বলি বলেন, তাকে বলা হয় ইনকোয়েক্টিভ ভার্ব। এবং এই ভার্ব গুলা সাধারণত লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? তো আবার দেখেন 2 নম্বর, এখানে কি বলছে, ইট ইজ গ্রোয়িং ডার্ক। এই গ্রোয়িং ডার্ক মানে কি বলেন তো, এখানে বলতেছে আলো থেকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। তার মানে কি বলেন তো, আমরা বলতে পারি দেখেন অন্ধকারে যাওয়ার সূচনা বোঝাচ্ছে। মানে কোনো কিছু সূচনা, পরিবর্তন বা বিকাশ যদি বোঝানো হয়, তখন আমরা কি করি বলেন তো, তাকে বলা হয় ইনকোয়েক্টিভ ভার্ব, এবং এটা কিন্তু লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। সো এটা বুঝে গেলাম আমাদের কি ভার্ব বলেন তো, ইনকোয়েক্টিভ ভার্ব, এটা দ্বারা সূচনা, বিকাশ এবং কি বোঝায়, পরিবর্তন বোঝায়। এখন 3 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে হুইচ সেন্টেন্স ইউজ ইনকোয়েক্টিভ ভার্ব, তাই না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, সেটা কি বলেন তো, এই যে দেখেন ইট ইজ গ্রোয়িং ডার্ক। এইটা আমরা একটু আগে বললাম যে অন্ধকার হয়ে যাচ্ছে, মানে সূচনা বোঝাচ্ছে, অন্ধকার হওয়া, সূচনা। এই জন্য এটা আমাদের সঠিক উত্তর। পানির মতো সহজ এগুলা। এরপর দেখেন আমাদের হচ্ছে স্ট্যাটিভ ভার্ব, এটাও একটু জানতে হবে। স্ট্যাটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব গুলা যার সাথে আইএনজি যুক্ত হয় না, তার মানে এগুলো কন্টিনিউয়াস হয় না, বুঝতে পারছেন? এগুলো অ্যাকশন হয় না, আমি এটা আগেই বলে দিলাম। দেখেন কি বলছে, স্ট্যাটিভ ভার্ব এমন ভার্ব যা কোনো অবস্থা, অনুভূতি, ধারণা বা মালিকানা বোঝায়, তবে বাহ্যিক ভাবে কোনো কাজ বা অ্যাকশন বোঝায় না। আমি ওটাই বললাম, অ্যাকশন বোঝায় না মানে এগুলো কন্টিনিউয়াস করা যায় না। দেখেন সাধারণভাবে এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না, মানে ভার্বের সাথে আইএনজি হয় না। সো এই ভার্বগুলা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে নেবেন, কোনো অপশন নাই, এটা মুখস্থ করতেই হবে। সেগুলো কি বলুন তো, এই দেখেন সি, হিয়ার, ফিল, স্মেল, টেস্ট, লাভ, লাইক, হেট, বিলিভ, ফরগেট, অ্যাপিয়ার, টু বি, রিমেইন, হ্যাভ, তারপর ওন, ওয়ে, বিলং, ডিজার্ভ। এই যে দেখতেছেন এইগুলা হচ্ছে আমাদের স্ট্যাটিভ ভার্ব। এইটা যখন আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট কমা ভার্ব করব, তখন অনেক কাজে আসবে। সো এই কয়েকটা মুখস্থ করে নেবেন, এখানে কয়েকটাই আছে, দরকার পড়লে খাতায় তুলে নেবেন, তুলে নিয়ে মুখস্থ করবেন। সো এরপরে আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে সেমি মডাল ভার্ব। এটা সম্পর্কে হালকা বলি। অবশ্য যখন আমি রাইট কমা ভার্ব পড়াবো তখন কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এখানে আমি বেসিকটাই বলি। সো আমাদের সেমি মডাল ভার্ব এগুলো হচ্ছে 3টা, সেটা হচ্ছে আমাদের
সেগুলো কি বলুন তো? আমাদের যে নিড, ডিয়ার এবং ইউজ টু, এই তিনটাকে বলা হয় আমাদের সেমি মডাল ভার্ব। বুঝতে পারছেন? এগুলোকে সেমি মডাল ভার্ব বলা হয় কারণ এগুলো আমাদের মডাল ভার্বেরও কাজ করে, আবার মেইন ভার্বেরও কাজ করে, মানে দুইটারই কাজ করতে পারে। এই জন্য এদেরকে বলা হয় সেমি মডাল ভার্ব। সো কোনগুলো দেখেন এখানে বলছি হুইচ অফ দ্য ফলোইং আর সেমি মডাল। এখন বলেন তো এই সেন্টেন্সের মধ্যে কোনটা আছে সেমি মডাল? কেন তো মডাল ভার্ব, ফুড মডাল ভার্ব, এটা হবে না, এটা হবে না, এগুলো হবে না, মাস্ট হবে। এই যে দেখেন নিড, ডিয়ার, এই দুটো হচ্ছে আমাদের সেমি মডাল ভার্ব, একদম সোজা। এই যে আছে দেখেন 2 নাম্বার বলছে কি বলেন তো? করিম নিড নট থিঙ্ক অফ এ জব। হিয়ার নিডটা কি? এইটা আপনাকে একটু জানতে হবে। এটা কি এটা মডাল ভার্ব, ফাইনাইট ভার্ব, অথবা নান, অথবা প্রিন্সিপাল ভার্ব? দেখেন এখানে কি বলছে যে করিম নিড নট থিঙ্ক। এখন দেখেন যদি এইটা যদি আমাদের মডাল, সরি কি বলে, মেইন ভার্ব যদি হতো, মেইন ভার্বের পরে কিন্তু নট বসে না। বিষয়টা দেখেন, মেইন ভার্বের পরে কিন্তু নট বসে না। যেমন আমি যদি বলি যে আই লাভ ইউ, আমি যদি আই লাভ ইউ বলি, একে যদি নেগেটিভ করি, তাহলে আপনি কি বলবেন যে আই লাভ নট ইউ। এইটা কি হয়? আই লাভ নট ইউ, এটা হয় না। মেইন ভার্বের পরে কখনো নট বসে না। বাট এখানে কি আছে বলতো? নিডের পরে নট আছে। তার মানে বুঝে গেলাম এই জায়গাতে হচ্ছে এই যে নিড মডাল, কি বলে, মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে না। তাহলে কি হিসেবে কাজ করতেছে? মডাল ভার্ব হিসেবে কাজ করতেছে। কিভাবে বুঝলাম? কারণ মডাল ভার্বের পরে কিন্তু কি বলে, নট বসে। যেমন আমরা কিন্তু বলতে পারি ক্যান নট, আবার বলতে পারি উইল নট, এগুলো কিন্তু মডাল ভার্ব, এগুলো পরে কিন্তু নট বসে, বসে না? ওই একই ভাবে নিড কি যদি মডাল হয়, এরপরে নট বসানো যায়, যে করিম ডিড নট থিঙ্ক অফ এ জব। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি করতে হবে? মডাল, এটা আমাদের সঠিক উত্তর। কারণ মেইন ভার্বের পরে কখনো নট বসে না। হয়ে গেল, এটাও সহজ, পানির মতো সোজা। এরপরে আরেকটা আছে, এটাও একটু দেখেন। 3 নম্বর কি, 3 নম্বর কি বলছে এটা একটু দেখেন। এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি ইউজ বোথ অ্যাজ মডাল এন্ড মেইন ভার্ব। বলতেছে এই জায়গাতে 4টা ভার্ব আছে, তুমি খুঁজে বের করো যে কোনটা দুইটা হিসেবে কাজ করে। দেখেন বোথ, মডাল ভার্ব এবং সেমি মডাল, দুইটা হিসেবে কাজ করে। মডাল, আবার ভুল বললাম আমি, মডাল ভার্ব এবং মেইন ভার্ব দুইটা হিসেবে কাজ করে, এরকম একটা ভার্ব খুঁজে বের করেন। সেটা হচ্ছে কি বলতো? শুড, শুড না, মে না, উডো না, তাহলে কি হবে বলতো? দিয়ার, এটা আমাদের সঠিক উত্তর। এটা মডাল ভার্বেরও কাজ করে, আবার কিসের কাজ করে বলেন তো? আবার মেইন ভার্বেরও কাজ করে। সো এরপরে আবার দেখি আমরা পজিটিভ ভার্বের বেসিকটা। সো এটা হচ্ছে পজিটিভ ভার্বের বেসিক। পজিটিভ ভার্ব মানে কি বলতো? যখন সাবজেক্ট, মানে সোজা কথা, সাবজেক্ট যেই ভার্ব গুলোর মাধ্যমে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করে, তাদেরকে বলা হয় পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের উপর আমাদের একটা ক্লাস আছে। আর মেন কথা হচ্ছে এটা পজিটিভ ভার্বের একদম বেসিক। বুঝতে পারছেন? পজিটিভ ভার্বে কিন্তু আলাদা একটা টপিক আছে, যেটা আমি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করাবো তখন কিন্তু আমি এটা শিখাবো। এছাড়াও আমাদের আমাদের কিন্তু এই যে পজিটিভ ভার্বের উপর একটা ক্লাস আছে। সো আপনাদের প্যারা নিতে হবে না, সেটা দেখে নিতে পারবেন। এখানে জাস্ট আমি বেসিকটা বলি, কয়েকটা ভাব। যেমন ইট আছে, ইট মানে কি? খাওয়া। বাট ফিড মানে কি বলেন তো? খাওয়ানো, মানে নিজে না করে অন্যকে দ্বারা করানো হচ্ছে। এখানে ইট মানে কি বলতো? আমি নিজে খাচ্ছি। মানে ফিড মানে কি? খাওয়ানো। আবার দেখেন নো মানে কি? জানা, আমি নিজে জানি। ইনফর্ম মানে কি? জানানো। বুঝতে, সি মানে কি? দেখা। শো মানে কি? দেখানো। বুঝতে পারছেন কি বিষয়টা? এগুলো হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, একটা কমন ভার্ব, একটা পজিটিভ ভার্ব, এগুলো পজিটিভ। আর এগুলো হচ্ছে আমাদের কমন ভার্ব, এগুলো একটু দেখে দিবেন, তাহলেই হয়ে গেল। এরপরে আমরা দেখি আর একটা, সেটা হচ্ছে আমাদের এই যে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব খুবই সহজ। আমি যদি সহজ কথায় বলি, রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে সেইগুলা যেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন নাই। মানে এই যে দেখেন মাই সেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন আবার কোনগুলো, এগুলো জানতে হবে, তাই না? যেসব প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত থাকে তাদেরকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে রাখার টেকনিক হচ্ছে রিফ্লেক্সিভ এটা প্রোনাউন্সিয়েশন, আর সেলফ এটা প্রোনাউন্সিয়েশন প্রায় কাছাকাছি। সো মাথায় রাখবেন, যেহেতু রিফ্লেক্সিভ প্রোনাউন, এই জন্য এর সাথে সেলফ যুক্ত হবে। সিভ, সিভ, সেলফ, এই। তো দেখেন কি হবে? মাই সেলফ, তারপরে ইউর সেলফ, এগুলো সেলফ যুক্ত হয়েছে। দেখেন এই যে সেলফ, 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 আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এগুলো থাকলে, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, ওই সেন্টেন্সের ভার্বকে বলা হয় আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। এইগুলো থেকে এত কোশ্চেন আসে না, যেহেতু আপনাদের দেখানো লাগবে তাই দেখাচ্ছি আমি, জাস্ট এতটুকুই। যেমন এই যে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রিফ্লেক্সিভ ভার্ব, মানে কোথায় রিফ্লেক্সিভ ভার্ব আছে। যেমন দেখেন এই যে সি নাম্বার, আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এই যে মাই সেলফ আছে, তাহলে ইন্ট্রোডিউস এটা কি হবে? এটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ভার্ব। আর এখানে দেখেন সুন্দর করে বলাও আছে যে রিফ্লেক্সিভ ভার্ব হলো এমন একটি ভার্ব যা নিজের উপরেই ক্রিয়ার প্রভাব ফেলে।
বুঝতে পারছেন? অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন গুলা। এই আরকি। এগুলো সহজ পানির মতো সোজা। সো এটা এটা কি বলুন তো, এখানে কি বলছে যে আইডেন্টিফাই দ্য রিফ্লেক্সিভ ভার্ব ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে রিফ্লেক্সিভ ভার্বটা কি? ভার্ব, এখানে ভার্ব খুঁজে বের করলে তো হয়ে যায়। এখানে দেমসেলফ তো আছে রিফ্লেক্সিভ, তাই না? সো এখানে রিফ্লেক্সিভ ভার্ব খুঁজে বের করেন, মানে সেন্টেন্সের মেইন ভার্ব কোনটা, দে একটা কি সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে এটা আমাদের ভার্ব। ব্লেম এটা আমাদের ভার্ব হয়ে গেল। আমরা তো পড়ছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। দে সাবজেক্ট, তাহলে ব্লেম এটা কি হবে, ভার্ব। তাহলে কই গেল আমাদের? মিস্টেক হবে না, ফর হবে না, দে হবে না, এই যে ব্লেম এটা আমাদের। তো এগুলো সহজ পানির মতো সোজা। আর আছে কি, আর আমাদের নাই। সো এই যে আমি আবার মনে করিয়ে দিই, আমাদের ফ্রিতে লাইভ ক্লাস হচ্ছে। লাইভ ক্লাসের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যুক্ত হতে চাইলে আমাদের ভিডিওটি শেয়ার করে কমেন্টে ইন্টারেস্টেড লিখতে হবে। সোজা কথা, আর কিছুই নাই। আমাদের অল ইন ওয়ান ব্যাচ আছে, ফি হচ্ছে 650 টাকা। ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ব্যাচ আছে, লাইভ টাইম ব্যাচ আছে, স্মার্ট পকেট গ্রামার আছে। নিতে চাইলে কি করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করতে হবে। সো এখানে কিন্তু আমরা সব একবারে কভার করলাম। সো এখন আমরা প্রথমে আসি, আপনাদের এক নজরে আবার দেখিয়ে দিই। দেখেন এই যে টাইপস অফ ভার্ব আমরা কি কি করলাম, ভার্বকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। নন ফাইনকে তিনটা ভাগে ভাগ করা হয়, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল। পার্টিসিপলকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আবার ফাইনালকে দুই ভাগে, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি বা আমাদের হেল্পিং ভার্ব। অক্সিলারিকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রিন্সিপালকে আমরা তিন ভাগে পড়ছি, তিনটা এখানে পড়ছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং। এবং ট্রানজিটিভের মধ্যে আরো কয়েকটা আমরা ভাব দেখেছিলাম, সেটা হচ্ছে ফ্যাক্টিভ ভাব, যেটা আমরা পড়ছি, কগনিটিভ ভার্ব পড়ছি, পজিটিভ ভার্ব পড়ছি, রিফ্লেক্সিভ পড়ছি, গ্রুপ ভার্ব পড়ছি। দেখেন সবটাই কিন্তু আমরা পড়ছি, তাই না? সো এটাই ছিল আমাদের ক্লাস। আশা করি এই ক্লাসটা আপনার অনেক কাজে আসবে, এবং এটা ভালোভাবে, মানে এটা আমি কি বলতেছি, আপনি এটা শেয়ার করে রেখে দেন। কেন? কারণ দেখবেন যে পরীক্ষার আগে এটা দেখা প্রয়োজন পড়বে। আপনি এই ক্লাসটা কিন্তু হারিয়ে যেতে পারে। হয় আপনি সেভ করে রাখেন, না হলে শেয়ার করে রাখেন, যে কোনো একটা কিছু করে রাখেন। অনেক সময় সেভ করে রাখলে সেটা থাকে না, এই জন্য আমি বলতেছি যে শেয়ার করে রেখে দেন, যাতে পরেও দেখতে পারেন। সো এটাই আমাদের ক্লাস। আর আমাদের কোর্সে ভর্তি হতে চাইলে আমি সবকিছুই বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া রাখবেন, যাতে আমি আপনাদেরকে এইরকম আরো সুন্দর সুন্দর ক্লাস উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।